নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী পরাশরানন্দের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো। মন্দিরে সন্ধ্যারতির পর আমরা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে মানে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে প্রণাম করতে যেতাম। সন্ধ্যারতির সময় পূজনীয় গম্ভীরানন্দজি, পূজনীয় ভূতেশানন্দজি ও পূজনীয় অলপী মহারাজকে নিয়ে প্রেসিডেন্ট মহারাজের কাছে প্রতিদিন কাজকর্মের আলোচনা করতে আসতেন। আমরা বন্ধ দরজার বাইরে অপেক্ষা করতাম। তাঁরা বাইরে এলে আমরা প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতাম। আমাদের কোনো দিন 10-15 মিনিটও অপেক্ষা করতে হতো। ফলে দরজার বাইরে আমাদেরও আলোচনা শুরু হয়ে যেত। প্রথমে নিচু স্বরে, ধীরে ধীরে স্বর উঁচু পর্যায়েতেও উঠত। একদিন আমাদের আলোচনার শব্দমাত্রা বেশ উঁচু ডেসিবেলে উঠে গিয়েছিল। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের ঘর থেকে আলোচনা শেষ করে বাইরে এসে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বেশ রাশভারী গলায় বললেন, যেখানেই যাবে সেখানেই কথা আর কথা। এত কথা বলার কি আছে? গুরু প্রণাম করতে এসেছো, একটু চুপচাপ থাকতে পারো না? তাঁর পিছনেই পূজনীয় গম্ভীরানন্দজি ছিলেন। তাঁর পিঠ চাপড়ে তিনি বলে উঠলেন, চলুন তো মশাই, আপনি যেখানেই যাবেন সেখানেই মাস্টারি করবেন। আমরা প্রথমে লজ্জায় ও সংকোচে খুবই ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের কথায় ভয় কেটে গেল। মুখে হাসির রেখা ফুটে উঠল সবার। পূজনীয় গম্ভীরানন্দজি ও পূজনীয় ভূতেশানন্দজির মধ্যে সম্পর্ক ছিল শ্রদ্ধার ও ভালোবাসার। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ তাঁর থেকে সামান্য সিনিয়র ছিলেন, কিন্তু মহারাজ তাঁকে অগ্রজের পুরো শ্রদ্ধা ও মর্যাদা দিতেন। আর তিনিও মহারাজের তপস্যাপুত উন্নত আধ্যাত্মিক জীবনের জন্য যথোচিত শ্রদ্ধা করতেন। সন্ন্যাস দীক্ষার আচার্যরূপে ভাবী সন্ন্যাসীদের উদ্দেশ্যে তাঁর ভাবগম্ভীর বাণী যেন এখনও কানে বাজছে। You have come to a lonely island by a boat, and you yourselves have burned the boat willingly. There is no way to go back. মিতব্যয়িতার জন্য পূজনীয় মহারাজ ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত খুব প্রসিদ্ধ ছিলেন। উপনিষদের ক্লাস শুরু হয়েছে। মিশন অফিসের জনৈক ব্রহ্মচারী ক্লাসে এসে মহারাজকে বললেন, মহারাজ, ফোন করেছি, আপনার ওই ওষুধের দাম 7 টাকা 12 আনা। স্বামী ভূতেশানন্দজি মহারাজ যেন একটু চমকে উঠে বললেন, বলো কি, 7 টাকা 12 আনা? না বাপু, ওই ওষুধে আমার দরকার নেই। মিশন অফিসের জনৈক ব্রহ্মচারী কর্মীর চটির তলার দিকে একটু ছিঁড়ে গেছে, মুচি এসেছে, 2-3টি পেরেক লাগাবে। মুচি বলল 2 আনা লাগবে। শুনে মহারাজ বলে উঠলেন, 2টো পেরেক লাগাতে 2 আনা? ওকে 1 আনায় করে দিতে বলো। আমি তখন ট্রেনিং সেন্টারের আচার্য। পূজনীয় মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, যোগদানে থাকতেন। মাঝে মাঝে মঠে আসতেন, 2-3 দিন থেকেও যেতেন। সেই সময় মহারাজের ঘরে দুপুরে ও রাত্রে খাওয়ার পরে সাধু ব্রহ্মচারীদের আনন্দের হাট বসে যেত। সব রকমের আলোচনা, গল্পগুজব থেকে শুরু করে ভারী ভারী ভাষাতত্ত্ব
কিছুই বাদ পড়ত না। কখনো কখনো সাধু ব্রহ্মচারীদের সমবেত স্বরে উচ্চহাস্য মঠের গম্ভীর জীবনকে সরস করে তুলত। পূজনীয় মহারাজ কাঁকুরগাছি যোগোদ্যানে কথামৃত ক্লাস নিচ্ছেন। অনেক দিন মহারাজের ক্লাস শুনিনি। ইচ্ছা হচ্ছিল একদিন শোনার। ট্রেনিং সেন্টারের এক ব্রহ্মচারীকে নিয়ে যোগোদ্যানে গেলাম। গীতা, উপনিষদের সাংকর ভাষ্য ইত্যাদি বেশি চর্চার ফলে তখন মনে এমন একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছিল যে সাধারণ জীবনে ভগবৎ কৃপার বিশেষ ভূমিকা নেই। সবই যদি সাধকের প্রচেষ্টার ফলে লব্ধ হয়, তবে ঈশ্বরের ভূমিকা কী? মহারাজের ক্লাসে আশ্চর্য ব্যাপার এই যে সেই দিনই পুরুষকার ও ঈশ্বর কৃপা প্রসঙ্গ উঠল, আর তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, শুধুমাত্র শুভ কর্ম অশুভ কর্ম অনুযায়ী কর্মফল দান করলে তো ঈশ্বরের ভূমিকা একটি কেরানির মতো হয়ে গেল, ব্যাংকের কেরানির ডেবিট ক্রেডিট লেখার মতো। কিন্তু তা নয়। এছাড়া তাঁর একটি মহৎ ভূমিকা আছে, তাঁর ঐশ্বরিক শক্তিও আছে। সেটি হচ্ছে কৃপা করার ক্ষমতা, আর এই শক্তি শুধু ঈশ্বরেরই আছে। এখানে তিনি অনন্য। আমার মনের সংশয় দ্বন্দ্ব সব মিটে গেল। ঈশ্বর শুধুমাত্র সৃষ্টি স্থিতি প্রলয় নন বা সব কিছুর নিয়ামক নন, তিনি ইচ্ছাময় কৃপা করার ক্ষমতার অধিকারী। পূজনীয় মহারাজের আলোচনায় এইটিও পরিষ্কার হয়ে গেল যে এই কৃপাশক্তি জাগতিক যে কোনো প্রচেষ্টা বা শক্তির তুলনায় অনন্ত গুণে বেশি। তখন আমি সিঙ্গাপুরে আছি। বেলুড় মঠ থেকে খবর এলো পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ 7 দিনের জন্য সিঙ্গাপুরে আসবেন। মহারাজের শরীর বেশ খারাপ বলে সঙ্গে ডাক্তার গৌর দাসও থাকবেন। এছাড়া সেক্রেটারি গণেশ মহারাজ ও সেবক সুপ্রভাত মহারাজও আসবেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে অনেকবার তিনি এসেছেন, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম। সিঙ্গাপুর মালয়েশিয়ার মহারাজের দীক্ষিত ভক্তই 250-র বেশি। সকলেই আনন্দ সাগরে ভাসছেন। 7 দিনের জন্য সিঙ্গাপুর আশ্রম যেন একটি ভক্তবহুল ভারতীয় আশ্রমে পরিণত হলো। অফিসের সময়টুকু বাদ দিয়ে ভক্তরা সব সময়ই আশ্রমে, অনেকে আবার অফিস থেকে ছুটি নিয়ে রাতটুকু বাদ দিয়ে সব সময়ই আশ্রমে। সকলেরই দিব্য স্বর্গীয় আনন্দে যেন সকলে উতলে উঠছেন। মহারাজ এমনিতেই আনন্দময়, এখানে যেন তাকে আরও প্রাণবন্ত ও উজ্জ্বল মনে হলো। বিকেলে গাড়ি করে প্রায় ঘণ্টা দেড়েকের মতো বেড়াতে যেতেন। আশ্রম থেকে সাধারণত 2টি গাড়ি যেত। বেড়ানোর জায়গা প্রতিদিনই আলাদা আলাদা রাখা হতো। মিনিট 15 হাঁটার পর মহারাজ ফোল্ডিং চেয়ারে বসে একটু বিশ্রাম নিতেন, কথাবার্তা বলতেন, আবার 15 মিনিটের মতো হাঁটতেন। একদিন এই রকম বিশ্রামের সময় সমুদ্রের খাড়ির ধারের এক পার্কে বসে আছি। অর্থাৎ মালয়েশিয়ার দিক থেকে 3-4টি কাক সেই সময় হঠাৎ উড়ে আসছে। সিঙ্গাপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানকার সব কাক মেরে ফেলা হয়েছিল। মহারাজ ভীষণ খুশি, হাসতে হাসতে বললেন, দেখো দেখো, সিঙ্গাপুরে কাক ঢুকে পড়েছে, বেআইনি অনুপ্রবেশ। দেখেছ কী রকম ভয়ে ভয়ে ডাকছে? ওরা বোধহয় জানে যে দেখতে পেলেই মেরে ফেলবে। সকালে ও বিকালে ভক্তদের সঙ্গে 1-1.5 ঘণ্টা বসে মহারাজ ধর্ম প্রসঙ্গ করতেন ও ভক্তদের সাথে তাদের আধ্যাত্মিক প্রশ্নের সব রকম উত্তর দিতেন।
একদিন একজন বলল যে আমার এত কর্মব্যস্ত জীবন যে জপ ধ্যানের সময় পাই না। মহারাজ ভক্তটিকে তার প্রাত্যহিক রুটিন জিজ্ঞাসা করলে ভক্তটি সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে বিছানায় শুতে যাওয়ার আগে পর্যন্ত একটির পর একটি কাজের কথা বলে গেল। মহারাজ উত্তরে বললেন, তুমি যদি ভেবে থাকো যে এই সব কাজ করার পরে জপ ধ্যান করতে বসবে, তুমি কোনোদিনই সময় পাবে না। তোমার কাজের যে তালিকা আমাকে শোনালে, তার মধ্যে কোনো এক জায়গায় জপ ধ্যানকেও রাখছো না কেন? এটিও তো একটি কাজ এবং জীবনের সবচেয়ে মূল্যবান কাজ। তাহলে সেটি করছো না কেন? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাবো। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।